গুড মর্নিং। 5:30 বাজে, গাড়ি প্রায় চলে এসেছে, ফোন করেছিল। এখন ঘর ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে, তো চলো বাকি কথাবার্তা পরে হচ্ছে। আগে দেখি গাড়িটা কত দূর এলো, একটু এগিয়ে নিয়ে আসি, তারপর মাল লোড করতে হবে, ঘর ছাড়তে হবে, রেডি হতে হবে। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো মে মাসের 20 তারিখ, বারটা হলো মঙ্গলবার। তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক। দেখতে দেখতে বহরমপুর শহরটাকে ছাড়ার দিন চলে এসেছে। তবে ছাড়ার দিনে যে এমন একটা সমস্যায় সকাল সকাল পড়তে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি। চার্জের থেকে তো কাকিমা আমি মালগুলো নেব, একটুখানি খুলে বের করে একটু মাল নিয়ে যাব। আপনি বুঝতে পারছেন তো, মাল নেব। আপনার যখন ঘুমোচ্ছে একটুখানি ডেকে দিলেই তো হয়। আপনি তো বললেন বাচ্চা আছে, ঘুমোচ্ছে। একবার একটু বললে কাকিমা আমার উপকার হতো। কি অবস্থা মানুষের দেখো, রাস্তার উপরে টোটো রাখা আছে। আমি বলছি একটু টোটোটা সরিয়ে দিতে, গাড়িটা ঢুকবে, তো তার জন্য বলছে ঘুমোচ্ছে। একবার বলছে চার্জ দেওয়া আছে, এখান থেকে খোলা যাবে না, অথচ রাস্তার উপরেই টোটোটা রাখা আছে। এই তো পরিস্থিতি মানুষের। বলছি আমার একটু জিনিসপত্র যাবে, গাড়িটা ঢুকবে, ঢুকতে দেবে না। আমার বৌদি চলে এসছে আমার জিনিসপত্র তুলে দিতে, আমাকে বিদায় জানাতে। আর নিয়ে এসেছে আমার জন্য শাড়ি, পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখন মাথা খারাপ হয়ে আছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, টোটো দাঁড় করিয়ে রেখেছে রাস্তার উপরে। এখন এত জিনিসপত্র কি করে টেনে টেনে নিয়ে যাবো জানি না। এটার মধ্যে কি ওই তোষকটা ভরবো না ওর মধ্যে পাশ বালিশটা করবো। ঈশ্বর যে পৃথিবীতে কত ধরনের মানুষ বানিয়েছে, আর সেই সাথে তাদের মানসিকতা যে কত ধরনের, সেটা হয়তো কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে না দেখলে বোঝাও যায় না, জানাও যায় না। সকালবেলায় আমি ওই কাকিমাকে কতবার অনুরোধ করলাম টোটোটা একটু রাস্তা থেকে সরিয়ে দিতে, যাতে আমার এই গাড়িটা ভেতরে আসতে পারে। উনি কিছুতেই সরাতে চাইলেন না। ওই বাড়িতে কিন্তু দুজন পুরুষ মানুষ আছে, একজন ওনার দেওর বা ভাসুর হন, আর একজন দেওর বা ভাসুরের ছেলে। সেটা কিন্তু ছেলে নয়, তারও বিয়ে হয়ে গেছে, তারও বাচ্চা কাচ্চা আছে। এ পাড়াতে আমি খুব বেশি কারোর সাথে কথা বলতাম না, তবে হ্যাঁ টুকটাক এতদিন ধরে আছি, কোন বাড়িতে কে আছে না আছে আমি এটুকু জানি। আমি যখন ওনাকে টোটোটা সরানোর জন্যে অনুরোধ করলাম, উনি আমাকে প্রথমেই বললেন টোটো সরানো যাবে না। সেটা সকাল সকাল সত্যিই একটু খারাপ লাগলো। তারপর আমি ওনাকে বললাম যে আপনাদের বাড়িতে তো লোক আছে, একটু ডেকে দিন। উনি বলছেন আমার ভাসুর পারেন না, ওনার ভাসুরের যে ছেলে আছে সে ঘুমোচ্ছে বাচ্চা নিয়ে, তাই সে উঠতে পারবে না। তবে সে আদৌ উঠতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু উনি কিছুতেই ওনাকে ডাকবেন না। তো অনেকবার বলার পর উনি যখন শুনলেন না, তখন আমি ভেতরে চলে এসেছি, আর এসে দাদাকে বললাম যে দাদা এরকম গাড়ি ঢুকতে দিচ্ছে না। তারপর আমার বাড়ির মালিক গিয়ে যখন বলেছে, তখন ওই ছেলেটাকে ডেকে টোটোটা সরিয়েছে। সত্যি সকাল সকাল এরকম একটা ব্যবহার আশাই করিনি। এত দিন ধরে, এত বছর ধরে আমি এই পাড়াতে আছি, আর আজকে এই পাড়াটা ছেড়ে যাব, এটা জেনেও তো একটা মানুষ একটু বিনয়ী, একটু সহানুভূতিশীল হতেই পারে, তাই না? তো যাই হোক, সকাল সকাল যা হলো হলো। এবার জিনিসপত্র গোছানো আমাদের শুরু হয়ে গেছে। বেশিরভাগটাই গুছিয়ে রেখেছিলাম, তবে ওই বিছানাতে রাত্রিবেলায় শুয়েছিলাম, বিছানাটা ছিল, সেটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তবে জানো তো, গতকাল রাতে আমার একেবারেই ঘুম হয়নি। অনেক চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু কেন কি জানি কিছুতেই ঘুম আসছিল না, ভীষণ খারাপ লাগছিল। মাঝে তো উঠে বসেছিলাম বেশ খানিকক্ষণ, তো সেই জন্যে সকাল সকাল উঠেও পড়েছি। আর গাড়িটা আমার 5:30টার মধ্যে চলে এসেছে বহরমপুরে। আমি তো প্রথমে ভেবেছিলাম 12টার দিকে গাড়িটা আসতে বলবো, সকালের খাবারটা বৌদির কাছে খাবো, তারপর গাড়িতে জিনিসপত্র নিয়ে আমি ধীরে সুস্থে যাব। কিন্তু এখানে এসে যখন আমি গাড়িকে ফোন করলাম, তখন ওনারা বললেন সকাল 8টার আগে অথবা রাত 9টার পর ছাড়া গাড়ি ঢুকতে দেওয়া হয় না, নো এন্ট্রি হয়ে যায়। তো বিষয়টা আমি মণ্ডলবাবুকে ফোন করে জানাই। তো সকাল সকাল আমার বেরোতে একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার একটু সমস্যা হয়।
তাই প্রথমে ভেবেছিলাম যে রাত্রিবেলায় যাব, কিন্তু আমি একা একা রাত্রিবেলায় জিনিসপত্র নিয়ে কি করে যাব, আর বাড়ি পর্যন্ত পৌঁছাতেও অনেকটা সময় লাগবে। 9টার সময়ও যদি গাড়ি ছাড়ে আমি মোটামুটি বাড়ি পৌঁছাতে 12টা বেজে যাবে। তারপর অত রাত্রে জিনিসপত্রগুলো নামানো, তাতেও বেশ অনেকটা সমস্যা হবে। তো সেই জন্যে মণ্ডলবাবু বলল একটু কষ্ট করে তুমি সকালবেলাতেই চলে যাও। ভেবেছিলাম মণ্ডলবাবু যখন আসবে তখন ঘরটা ছাড়বো, তাতে আমার কষ্টটা অনেকটা কম হতো। তবে হ্যাঁ, বৌদি, দাদা, যে ভাইটা এসেছে গাড়ি নিয়ে, সেই ভাইটা আমাকে অনেকটা সাহায্য করেছে। জিনিসপত্র টুকটাক কম ছিল না, এখানেও আমার একটা সংসারই ছিল। যেহেতু মণ্ডলবাবু এখানে এসে থাকতো, আমি নিজেও বহু বছর এখানে রান্নাবান্না করে খেয়েছি। একটা সময় আমি এটাকেই নিজের ঘর মেনে নিয়েছিলাম। বাড়ি আমি খুব কম যেতাম, আর দাদা জেঠিমা আমি যখনই ঘর ছাড়ার কথা বলতাম তখনই আমাকে বলতো, ওটা তো তোমার ঘুরতে যাওয়ার জায়গা, এটাই তো তোমার আসল বাড়ি। ওনারা কখনোই চাইতেন না আমি এই ঘরটা ছেড়ে দিই। একে একে আমরা সবাই মিলে ঘরের জিনিসপত্র বের করে ফেলেছি, আর এখন একটু ঘরটা পরিষ্কার করে দিয়ে যাব। প্রতিটা মানুষের জীবনেই না কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও ছিল। বিয়ের পর বহরমপুর শহরে আমি অনেকটা আশা নিয়ে এসেছিলাম, তবে এভাবে নিরাশ হয়ে যে ফিরতে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আজ এত বছর বহরমপুর শহরে অপেক্ষা করলাম একবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্যে। বিগত 7-8টা বছর আমি এই শহরে থেকেছি একটাই আশাতে, এবছর পরীক্ষা হলো না, সামনের বছর হবে। কিন্তু এই করতে করতে আমার জীবন থেকে আমার গোল্ডেন পিরিয়ডটাই চলে গেছে। কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না, ধৈর্যের সহ্যের বাঁধ ভেঙে গেছে। চাকরি পাওয়া না পাওয়াটা পরের কথা, তবে চেষ্টা না করে হার স্বীকার করতে কখনোই আমি রাজি ছিলাম না। ভেবেছিলাম একবার অন্তত খেটে পরীক্ষা দেব, তারপর যদি না পাই আমি আমার ব্যর্থতা স্বীকার করে নেব। কিন্তু কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস দেখে আমার নিজেরই কখনো কখনো নিজের প্রতি ভীষণ রাগ হয়, আবার কখনো কখনো ভীষণ হাসিও পায়। আমার জীবনটাকে আমি কিভাবে পরিচালিত করতে চেয়েছিলাম আর কিভাবে পরিচালিত করলাম, এটা ভাবলে আমার সত্যিই মাথাটা খারাপ হয়ে যায়। তবে যাই হোক, আজ ভীষণ কষ্ট হচ্ছিল। আমি যে পোস্টারগুলো দেওয়ালে টাঙিয়েছিলাম সেগুলো আমার পড়াশোনা সংক্রান্তই ছিল, আর আজ যখন ওগুলোকে টেনে ছিঁড়ছিলাম তখন আমার বুকের ভেতরটা তোলপাড় করে যাচ্ছিল। অনেক আশা নিয়ে ওগুলো বানিয়েছিলাম, যে বিষয়গুলো আমার একটু সমস্যা হতো, যেগুলো আমি মনে রাখতে পারতাম না, সেগুলোকে আমি দেওয়ালে লিখে রাখতাম। আমি সবসময় চোখের সামনে দেখতে পেতাম, যখন বিষয়গুলো আমি ভুলে যেতাম একবার করে চোখ বুলিয়ে নিলে মনে পড়ে যেত। তো তোমরা যারা পড়াশোনা করো, তোমরা চাইলে এভাবে চার্ট তৈরি করে পড়াশোনাটা করতে পারো, এতে করে কিন্তু অনেকটা সুবিধা হয় আর বিষয়গুলো সহজে মনেও থেকে যায়। ঘরটা মোটামুটি আমি পরিষ্কার করে একবার ঝাড় দিয়ে দিয়েছি, আর টুকটাক তাকগুলোতে কিছু পেপার পাতা আছে, দাদা বলল ওগুলো তোমার ফেলতে হবে না, ওগুলো আমি পরে পরিষ্কার করে নেব। জানো তো, এত বছর ধরে বহরমপুর শহরে আছি, না জানি কতবার ভেবেছি মণ্ডলবাবু যখন আসবে তখন দুজনা মিলে মুর্শিদাবাদটাকে ভালো করে একটু ঘুরে দেখব। বিশেষ করে বহরমপুর থেকে হাজারদুয়ারি তো খুব বেশি দূরে নয়, দুজনে একটু যাব, সুন্দর সময় কাটাবো। কিন্তু কোনো বাড়ি হয় না। ও যেহেতু হাতে গোনা কয়েকদিনের জন্য বাড়িতে আসে, যখনই ও আসতো তখনই ভাবতাম এবার নয়, এর পরের বার যাব। এই পরের বার করতে করতে বাড়ি যাওয়ার সময় চলে এলো, কিন্তু আমাদের আর যাওয়া হলো না। যখন মা বাবা আজিমগঞ্জে থাকতো তখনও বহুবার ভেবেছি লালবাগের ওপারটা একটু দেখতে যাব, কিন্তু আজিমগঞ্জ থেকে সেখানেও কখনো যাওয়া হয়নি। দেখতে দেখতে বাবা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল, আর মা আজিমগঞ্জের কোয়ার্টার ছেড়ে বাড়িতে চলে গেল, আর আজকে আমার বাড়িতে যাওয়ার সময় হয়েছে। আর বিচ্ছেদ সবসময় বেদনাদায়ক হয়, এটা তো আমি বহুবার বলেছি, আজকে আর নতুন করে বলার কিছু নেই। জীবনে হয়তো সব চাওয়া পাওয়া হয় না, আর এই না পাওয়াগুলোকে মেনে নিয়ে এগিয়ে আমাদের চলতেই হয়। তবে এই বহরমপুর শহর থেকে আমি যে কিছুই পাইনি এ কথা আমি কখনোই বলতে পারবো না। এই শহরে ছিলাম বলেই আমি তোমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, সঙ্গ পেয়েছি। বৌদির মতো একটা ভালো বন্ধুসুলভ বৌদি পেয়েছি, অন্তরাদির মতো একটা বন্ধুসুলভ দিদি পেয়েছি, ঠাকুমার আশীর্বাদ, জেঠু জেঠিমার আশীর্বাদ পেয়েছি। আর সেটুকু নিয়ে আজ আমি হাসি মুখে বাড়ি ফিরব, এটাই আমি ভেবে রেখেছিলাম। কিন্তু তবুও নিজেকে আটকাতে পারলাম না। বৌদির আলিঙ্গন, অন্তরাদির চোখের জল আমাকে কাঁদতে বাধ্য করলো। যাকগে, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। বৌদি চলে যাচ্ছিল, আমি বললাম তুমি আমার সাথে চলো, তোমাকে আমি নামিয়ে দিয়ে তারপরেই যাব।
যেহেতু আমি ওই রাস্তাতেই যাব, তো সেই জন্যে আরও খানিকটা সময় আমি আর বৌদি একটু গল্প করতে করতে যেতে পারবো। দাদা বৌদি বহরমপুরে আসার পরে আমি ওনাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। মাঝে মধ্যে মনে হয় বৌদি যদি আরও কয়েক বছর আগে বহরমপুর শহরে আসতো তাহলে আরও অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে পারতাম। সম্পর্ক তো সারা জীবন থাকবে, কিন্তু একই শহরে থেকে একে অপরের সাথে মাঝে মধ্যে দেখা করে কথা বলা আর ফোনে কথা বলার মধ্যে অনেকটা তফাৎ থাকে। যতই আমি মনটাকে শক্ত করার চেষ্টা করি না কেন, বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে। বহরমপুরের রাস্তাঘাট, এটিএম সমস্ত কিছু দেখে না আমার নিজের পেছনে ফেলে আসা দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। কতবার ওই এটিএম থেকে টাকা তুলেছি, কতবার এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে গেছি। আজ একটা বিষয় ভীষণভাবে উপলব্ধি করছি, আমাদের কাছে যখন যে জিনিসটা থাকে আমরা সেই জিনিসটার মূল্য তখন বুঝতে পারি না। যখন সেই জিনিসটা আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন তার মূল্যটা আমরা ভীষণভাবে অনুভব করতে পারি। এতদিন বহরমপুর শহরে থেকেছি, আমার বহরমপুর শহরটা ভালোই লাগতো, কিন্তু হ্যাঁ, এখানে যে থেকে যাব, বাড়িঘর করব, এমনটা কখনোই স্বপ্ন দেখিনি। কিন্তু জানি না কেন শহরটা ছাড়ার কথা ভাবলেও না আমার একটু কষ্ট হতো। কিন্তু আজ ওই শহরটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসতে অনেকটা কষ্ট হচ্ছে। সেই সাথে ওই শহরের গুরুত্বটাও অনেকটা বুঝতে পারছি। তবে কি করা যাবে, যার শুরু আছে তার শেষও হবে, আর এটাই স্বাভাবিক। একদিন না একদিন আমাকে তো শহরটা ছাড়তেই হতো। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তো কিছু না কিছু ভালো খারাপ মুহূর্ত আসে, আর ওই শহরে আমি আমার জীবনের অনেক ভালো খারাপ মুহূর্ত কাটিয়েছি। একদিকে যেমন এক তরকারি ভাত খেয়েও স্বামী স্ত্রী দুজন মিলে ওইটুকু ঘরের মধ্যে সুন্দরভাবে থাকার চেষ্টা করেছি, তেমনি আমাদের জীবনে যে খারাপ সময়গুলো এসেছে সেগুলো মোকাবেলা করারও চেষ্টা করেছি। তবে আজ বাড়িতে যাওয়ার সময় আমি সব কিছু ভালো নিয়ে যাচ্ছি, খারাপ শুধু এতটুকুই, আমার বাবা আমাদের মাঝখানে নেই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের বাজারে পৌঁছে গেছি। তবে যে ভাইটা আমাকে আনতে গেছিল ওকে বলেছিলাম তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সকালে কিছু একটু খেয়ে নাও, যেহেতু অনেকটা ভরে গেছে। তো ভাইটা কোথাও দাঁড়ায়নি, তো আমি বললাম তাহলে বাজারে একটু দাঁড়াও, মিষ্টি পরোটা এই জাতীয় কিছু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো আমার কথা মতো ভাইটা দাঁড়িয়েছিল, আর আমরা মিষ্টির দোকানে গিয়ে দেখলাম পরোটা শেষ হয়ে গেছে, তবে মিষ্টি ছিল। আর ও বলল দিদি আমি সকাল সকাল মিষ্টি খাবো না। তো সেই জন্যে আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে আমার মাও ফোন করেছিল, বলেছিল তুমি যখন বাড়ির সামনে আসবে তখন আমাকে বলবে, আমি তোমার সাথে যাব। তো মা আমার সঙ্গে এখন আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। তবে শুধু মা নয়, একটা কাকাও যাচ্ছে, মানে আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু নামিয়ে দেবে, আমাকে একটু সাহায্য করবে, সেই জন্যেই যাচ্ছে। তো এই যে বলতে বলতে বাড়ির সামনে চলে এসেছি, আর এসেই দেখা হয়ে গেল নেতুবাবুর সাথে। আর এখন গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামানো হবে। তবে যত বড় গাড়ি গেছে এত বড় গাড়ির প্রয়োজন ছিল না, একটা ছোটোখাটো গাড়ি হলেই হতো। এর আগের দিনের গাড়িটা যেমন ছোট হয়ে গেছিল, আজকের গাড়িটা আমার একটু বেশিই বড় হয়ে গেছে। তো চলো এবার একে একে জিনিসপত্রগুলো একটু নামিয়ে নিই। আর এদিকে আমার সৈন্য সামন্তরা আমাকে সাহায্য করার জন্য রেডি। আর এই দুই বোনের কাণ্ড দেখো, দুজনার হাতে আমার দুজোড়া জুতো, কোথায় পেলো কে জানে, আগে জুতোগুলো নিয়ে চলে এসেছে, ওগুলো ভেবেছিলাম আমি পরে আনবো। তবে আমাদের নেতুবাবু ভীষণ কাজের হয়েছে, সব থেকে বেশি জিনিস উনিই আনছে। তো চলো একে একে সবাই মিলে জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নামিয়ে নিই। তবে জিনিসপত্রগুলো নামাতে এসে দেখছি জিনিসপত্র আমার কম হয়ে গেছে আর লোক হয়ে গেছে বেশি। আমি তো ভাবতেই পারিনি জিনিসপত্রগুলো নামানোর জন্যে আমি এতগুলো লোক পাবো। তো আমার আরও একটা কাকা এসেছে, মানে মা ডেকে এসেছিল জিনিসপত্রগুলো নামানোর জন্যে। এই কটা জিনিস তো আমি একাই নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজটা করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ছোটিকে বলেছিলাম কয়েক কাপ চায়ের জল বসাতে, ছোটি চা বানিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে চা খেলাম, ড্রাইভার ভাইটা খেয়ে টাকা নিয়ে বেরিয়ে গেছে, আর মা আর কাকাও বেরিয়ে যাচ্ছে। তবে না, কাজ আমার এখনও শেষ হয়নি, কাজ আমার সবে শুরু হলো। জিনিসপত্রগুলো এনে আমি ঘরের সামনে রেখেছি, ঘরের ভেতরে ওঠাইনি। তো এখান থেকে কোন জিনিসটা রাখবো কোনটা ফেলবো দেখে তারপর ঘরে ওঠাতে হবে। তবে তার আগে ভাবছি খানিকক্ষণ একটু বসে ফ্রেশ হয়ে নেব, তারপর কাজ শুরু করব। এই যে
ফ্রেশ হয়ে চলে এসেছি, সেই সাথে নিয়ে এসেছি বৌদির দেওয়া ম্যাগি। বৌদি সকালবেলায় আমার জন্য ম্যাগি করে এনেছিল, কিন্তু আমি ম্যাগিটা খাইনি। ভেবেছিলাম বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। নেতুবাবুর জন্যে বাটিতে একটু তুলে রাখলাম, আর এবার আমি, নয়ন, আখি একসঙ্গে খাবো। আখি একটু বাড়িতে গেছে, নেতুবাবুকে বললাম তোমার ছোট দিদিকে একটু ডেকে নিয়ে এসো, তো নেতুবাবু ডাকতে চলে গেছে। আর এদিকে আমাদের নেতুবাবু আখিকে ডেকে নিয়ে চলেও এসেছে। তো এখন আমরা তিনজন মিলে আগে ম্যাগিটা খাই, তারপর আমরা তিনজন মিলেই কাজ শুরু করব। আমার এই 2 সিপাই, 2 নয় 3 সিপাই আমাকে কাজে সাহায্য করবে, আর সেই জন্যেই 3 সিপাইকে খাইয়ে আগে একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি, যাতে ওরা উদ্যমের সাথে কাজ করতে পারে। বেশ কয়েক বছর বহরমপুরে আমি একা জীবনটাকে একরকম কাটিয়েছি, আর বাড়িতে এসে সবার সঙ্গে জীবনটা আরেক রকম কাটাচ্ছি। তবে দুটো জীবনই আমি ভীষণ উপভোগ করে বাঁচছি। যখন একা থাকতাম তখনও চেষ্টা করতাম প্রতিদিন নিজেকে মোটিভেট রাখার, নিজেকে ভালো রাখার, আর বাড়িতে এসেও সবার সঙ্গে মানিয়ে নেওয়ার, সবটাকে বুঝে চলার প্রচুর চেষ্টা করে যাচ্ছি। এখন বাড়িতে আমরা সবাই আলাদা, যার যার মতো শেষে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, কিন্তু তবুও আমরা সবাই এক ছাদের তলায় থাকি। আর এক ছাদের তলায় থেকে একে অপরের পছন্দ অপছন্দগুলোর গুরুত্ব দিয়ে এগিয়ে চলাটা কিন্তু যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ নয়। তবে জীবনের ঘাত প্রতিঘাত আমাদের প্রত্যেককেই কম বেশি অনেক কিছু বুঝিয়েছে, আর সেই জন্যে আমরা একে অপরের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা প্রত্যেকেই করছি, আর আশা করছি আমরা প্রত্যেকে সফলও হব। তো এদিকে আমার 2 সিপাই কাজে লেগে পড়েছে, আর কাজকর্মের মাঝখানে একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্যে আমি আবার সবাইকে ডাকলাম। বাইরের জিনিসগুলো ঘর পর্যন্ত তুলে ফেলেছি, আর এখন ওই রিম্পা এই মিষ্টিগুলো দিয়েছিল সেগুলোই এখন সবাইকে দিই। সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজকর্ম আবার শুরু করব। আজকে আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ আজ আর আমার এনার্জি ছিল না। যতটা পেরেছি ততটা করেছি। তো একে একে বাড়ির সবাইকে মিষ্টি দিয়ে আমিও খেতে বসে পড়েছি। তবে আজকে নয়ন, আখি আর ছোটি না থাকলে জিনিসপত্রগুলো ঝেড়ে তোলা আমার একার পক্ষে একটু কষ্টকর হয়ে যেত। যদিও সমস্ত জিনিসপত্র মোটামুটি ঘরে তুলে ফেলেছি, তবে এখনও ঠিকঠাক করে জায়গা মতো রাখতে পারিনি। সকালবেলায় জেঠিমা এসেছিল, জেঠিমাকে বলেছিলাম যদি পারো তাহলে একটু দুপুরের দিকে এসো, আমাকে একটু সাহায্য করে দিয়ে যেও। জেঠিমা দেখছি বোনকে পাঠিয়েছে, মানে ওনার মেয়েকে কাজ করার জন্য পাঠিয়েছে। তবে ওকে আমি কোনো কাজে লাগাইনি, আমি ওকে বলেছি তুমি বসো, একটা মিষ্টি খাও, তারপর তুমি বাড়ি চলে যাও। তো ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর আমি যে বিছানাগুলো এনেছিলাম সেগুলো একটু রোদে দিলাম। আর তারপর দেখা হলো অক্কবাবু আর অপর্ণার সাথে। ওরা বাড়িতে ছিল না, একটু বাজারে গেছিল। কি এনেছে সেটা পরে তোমাদেরকেও দেখাবো আর নিজেও দেখতে যাব। আপাতত আগে নিজের কাজগুলো সারি। তো এদিকে ঘরে যাওয়ার পথে হঠাৎ করেই মাটির দিকে তাকিয়ে দেখি একটা পাখির বাচ্চা পড়ে আছে। দেখে মনে হচ্ছে সদ্য হয়েছে, এখনও চোখও ফোটেনি। গাটা এতটাই নরম যে ধরতেও কেমন লাগছে। বাচ্চাটাকে পিঁপড়ে কামড়াচ্ছিল, তো সেই জন্যে আমি হাতে তুলে নিয়েছি। কিন্তু এখন এই বাচ্চাটাকে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আশপাশ থেকে সবাই বলছে ওর মা ওকে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ওকে আর নেবে না। তো এখন এটাকে আমি রেখে যাব না নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। এদিকে ছোটি রেডি হয়েছে, ও আর দিদিভাই যাবে একটু নাজিরপুরে বাজার করতে, টুকটাক জামা কাপড়ের বাজার করতে যাবে। আর ছোটিকে বাচ্চাটাকে দেখিয়ে বললাম এখন এই বাচ্চাটাকে কি করা যায় বলো তো। ওদিক থেকে রাকেশ কাকা বলছে পেছনে যে ইটগুলো রাখা আছে সেই ইটের ওপরে রেখে দিতে। এদিকে মনে হচ্ছে ওর মাও ঘোরাঘুরি করছে, একবার ইটের ওপরটাই রেখেই দেখি ওর মা নিয়ে যায় কি না। তো এই যে ইটের ওপরে রেখে দিয়েছি। এদিকে দিদিভাই আর ছোটি বেরোচ্ছে, তবে ছোটিকে বললাম নিতুবাবুকে আমার কাছে রেখে যেতে, শুধু শুধু নিয়ে গিয়ে হয়রানিই হবে। তো চলো, ওরা তো বেরিয়ে গেল, আর আমিও গিয়ে এবার আমার কাজটা করি। ঘরের দিকে যেতে গিয়ে দেখছি এদিকে আরও একটা পাখির বাচ্চা মরে পড়ে আছে, আর যে বাচ্চাটা বেঁচে আছে তাকে তো আমি ইটের ওপরে রেখে এসেছি, সে সেখানেই আছে, এখনও তার মা তাকে নিতে আসেনি। তো আমি এখন এই কম্বলগুলোকে ঝেড়ে একটু ঘরে তুলে রাখি, এগুলোকে ভাঁজ করে আবার জায়গা মতোও রাখতে হবে। ওদিক থেকে অপর্ণা ডাকছে, ওই যে বাজারে গেছিল, বাজার থেকে 2টো শাড়ি এনেছে, সেটাই দেখার জন্যে। তো এই যে আমি চলেও এসেছি, চলো এবার আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো 2টো শাড়ি এনেছে দুজনার জন্যে, একটা আমাদের অপুবাবুর দিদা শাশুড়ির জন্যে, একটা ঠাকুমা শাশুড়ির জন্যে। কালকে আমাদের বাড়ির নতুন সদস্যা অনুপ্রিয়াকে আনতে যাবে কাকিমা আনন্দ
আর আখি, সেই জন্যেই শাড়ি দুটো এনেছে। আমার তো শাড়ি দুটো বেশ পছন্দ হয়েছে। সেই সাথে কয়েকটা বিছানার চাদরও এনেছে। চাদরগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। অপর্ণাকে বললাম প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো কিনেছো। আমি যে পাখির বাচ্চাটাকে ইটের ওপরে রেখেছিলাম সেই বাচ্চাটা দেখছি নিচে পড়ে গেছে, আর নিচে পড়ার ফলে ওর শরীরটা একেবারেই নিস্তেজ হয়ে গেছে। ওকে ওর মা আর নিয়ে যাবে না, তাই আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। আর এখন আমি আর নেতুবাবু এই প্লাস্টিকের বাটির মধ্যে কিছু টিস্যু পেপার পেতে ওকে একটু শুইয়ে দিলাম। ওর তো মরণাপন্ন অবস্থা, যতটা বাচ্চাটা অ্যাক্টিভ ছিল এখন তো পুরো নিস্তেজ হয়ে গেছে। ওকে প্রথমে ড্রপে করে একটু জল খাইয়ে দিলাম, আর তারপর একটুখানি আটা গুলে এখন ওকে খাওয়ানোর চেষ্টা করছি। বাচ্চাটাকে প্রথমেই যদি নিয়ে আসতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। আমি ভাবলাম হয়তো ওর মা নিয়ে যেতে পারে। যাকগে, যা হলো হলো। এখন আমরা দুজনে একটু চেষ্টা করে দেখি বাচ্চাটাকে বাঁচাতে পারি কিনা, তারপর আমার বাকি কাজকর্ম করব। কাজকর্মগুলো সেরে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সারাদিনে আর ভাত খাইনি, তো এখন স্নান ধান করে ভাতটা নিয়ে বসলাম। তবে না, আমি রান্না করিনি, ছোটি যাওয়ার আগে আমাকে ভাত তরকারি দিয়ে গেছে। তো খাবারটা খেয়ে উঠলাম আর দেখছি এদিকে দিদিভাই আর ছোটি চলে এসেছে। তবে ওদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 8টা 10-15 বাজে। আসলে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণেই ওদের অনেকটা দেরি হলো। এবার দেখি এনারা কি কি বাজার করে এনেছে। তো ছোটি এদিকে ব্যাগ নিয়ে চলে এসেছে, আর ব্যাগ থেকে প্রথমেই বের করলো 3টে সুতির ছাপা শাড়ি, যেটা আমার শাশুড়ি আনতে দিয়েছিল 3 বৌমার জন্যে। সম্ভবত পরশুদিন আমার শাশুড়ি বাড়িতে সত্যনারায়ণের পুজো দেবেন, তো সেই উপলক্ষে 3 বৌমার জন্যে 3টে শাড়ি এনেছেন। সেই সাথে ছোটি আমার শ্বশুরমশাইয়ের জন্যে এই শার্টটা এনেছে, আর দিদিভাই এই শাড়িটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্যে। ছোটির আর দিদিভাইয়ের শার্ট আর শাড়ি দেখে আমি তো একটু চিন্তায় পড়ে গেছি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির জন্যে কিছুই আনিনি। তো ছোটিকে বললাম তোমরা যে এসব কিনবে আমাকে একবার ফোন করে বলতে পারতে, তাহলে আমিও টাকা দিয়ে দিতাম আমার জন্য নিয়ে আসতে। তো ছোটি বলছে হঠাৎ করেই ওখানে গিয়ে সিদ্ধান্ত হয়েছে, তো আমি ভাবছি পুজোর দিনে ওনাদেরকে টাকা দিয়ে দেব। তো ছোটি এদিকে ওর জন্যে একটা 2 পিস নিয়ে এসেছে, আর 2 পিসটা খুব সুন্দর হয়েছে। তবে শুধু 2 পিস নয়, 2টো নাইটিও নিয়েছে, আর সেই সাথে একটা কুর্তি কিনেছে। এই দেখো এই কুর্তিটা। তো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো হয়েছে, আর সেই সাথে ছোটি আমাকে একটা সিঙ্গারাও দিল। নয়ন এদিকে এসে আমাকে এই চকলেটটা দিয়ে গেছে, ও পড়তে গেছিলো, আসার সময় নিয়ে এসেছে। আর এখন আমি এই পাখির বাচ্চাটাকে আরেকটু সেবা শুশ্রূষা করে ঠিক করার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।